নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের প্রশ্নের উত্তর তুলে আনার চেষ্টা করি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিমদা, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো। অনেক কথা জানবো, অনেক কিছু বোঝার চেষ্টা করব। রাজনৈতিক প্রশ্ন থাকবে, চেষ্টা করব কিছুটা ব্যক্তিগত বিষয়েও যদি আলোকপাত করা যায়। রাজনৈতিক প্রশ্ন 2025-এ দাঁড়িয়ে প্রথমেই 2026 নিয়ে আলোচনা। 2026-এর জন্য সিপিআইএম বামফ্রন্ট তৈরি। 25শে ফেব্রুয়ারি আমাদের রাজ্য সম্মেলন আমরা শেষ করি এবছর 25শে ফেব্রুয়ারি, এবং আমরা সেদিন থেকেই বলি যে 25শে সম্মেলন শেষ, 26শে শুরু। 26শে ফেব্রুয়ারি থেকে আমাদের সাংগঠনিক প্রস্তুতি, নানা রকমের তথ্যপঞ্জি তৈরি করা, সাংগঠনিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রস্তুতি, এবং যে বৃহত্তর ঐক্য গড়ে উঠবে তার জন্য কথাবার্তা, আলাপ আলোচনা। ইতিমধ্যে আমরা কিছুটা এগিয়েছি। 2011, 16, 21, 26 আসতে চলেছে। অনেকটা সময়, অনেকগুলো দিন কেটে গেছে। 2011-র হারের কারণ নিশ্চয়ই পর্যালোচনা হয়েছে। 2021-এ একেবারে শূন্যে নেমে যাওয়া কোন কোন কারণের পরিপ্রেক্ষিতে বলে আজকে মনে হয়? 2016 থেকে তুমি যখন বললে ভালো লাগলো। 16তে আমরা প্রায় মেরে এনেছিলাম। প্রথমবার আমাদের বাম এবং কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল আসন, এবং প্রায় একটা আশাও জাগিয়েছিল। শুধু নয়, নির্বাচনের ফলাফলও প্রায় সেরকমই হয়েছিল। কিন্তু আজকাল যেসব নানা রকমের কৌশল, কারিগরি দক্ষতা এবং এই যে প্রাইভেট কোম্পানিগুলো ভাড়াটে লোকজনকে দিয়ে, তার সঙ্গে সন্ত্রাস বা ইলেকশন মেশিনারিকে কেনাবেচা করা যেটা চলে, সেখানে আমাদের কিছুটা ভুল হয়েছিল। এবং মাঝখানে বিজেপি চলে এসেছিল এর মধ্যে 2014-তে। তাতে কতগুলো আসন, সেটা দিলীপ ঘোষ পরে বলেছিলেন যে 100টি আসনে তারা ভোট ট্রান্সফার করেছিলেন বিজেপি থেকে তৃণমূলে, আর তৃণমূল থেকে বিজেপিতে। তাতেই সেই যাত্রায় মমতা ব্যানার্জি রক্ষা পেয়েছিলেন। তারপরে উমা ভারতী এসে যতবার কলকাতায় এসছেন বলেছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন, এটা মনে রাখবেন আমাদের দৌলতে। আর এখনও তাকে এভাবে ব্ল্যাকমেল করে যে তাদের দৌলতেই মমতা ব্যানার্জি সমাসীন আছেন। আমরা 21-এর ক্ষেত্রে বলতে পারি, যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তার আগে করোনা, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এদিকে রেড ভলান্টিয়ার্স, অন্যান্য জনসেবামূলক কাজকর্ম করেছি। কিন্তু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মিলে যেটা করেছিলেন, যেখানে চিকিৎসা, যেখানে পরিষেবা, যেখানে অন্যান্য কাজকর্ম যারা হারিয়েছে তাদের জন্য কাজ করা, সেগুলো সরকার না করে সরকার এই যে গণতন্ত্রকে সংকোচন করা, সেইটা করেছিলেন খুব ভালোভাবে। কেউ মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, পোস্টার লাগাতে পারবে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে না। 2 গজ কি দূরি হ্যাঁ মজবুরি, মেডিকেল গ্রাউন্ডে ছিল, কিন্তু গান লিখে, কবিতা করে, আর মোদি আপদামে আউসার বলে তারা যেটা করলেন যে রাজনৈতিক কর্মকাণ্ড সব বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের লোকজন কিছুতে একটা ভয়ভীতি ছিল, আর কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, আর কিছুটা সাবধানতা অবলম্বনের জন্য সবই হচ্ছে ডিস্টেন্স মোডে মিটিং হবে, ও তোমার গিয়ে ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে না, যার ফলে আর সেই সুযোগেই নির্বাচনটা হয়েছিল। তোমরা জানো 2 দফা করোনার মাঝখানে 21শে নির্বাচন। সেখানে সরকারি তন্ত্রের একটা সুবিধে ছিল প্রশাসনকে ব্যবহার করা, এবং মানুষ যখন রাস্তা নেই, ঘরের মধ্যে ঢুকে গেছে, মাঠে ময়দানে নেই, তখন প্রশাসনকে পুরোপুরি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা। আর আমাদের কিছু ওই সময় সাংগঠনিক দুর্বলতা হলো, কিছু ভুল বোঝাবুঝি হলো, আর নতুন সংগঠন তৈরি হয়েছিল আইএসএফ, তাদের সঙ্গে সমঝোতা হলো। সেইটাকে যা হয়, একটা এমন তো গোটা দেশে একটা ইসলামোফোবিয়া গোটা বিশ্বে চলছে, সুতরাং জব্বা পরে মুসলমান সাম্প্রদায়িক এই ক্যাম্পেইন করা হলো। তখন লোকে নওশাদ সিদ্দিকীকে চেনে নি, আব্বাস সিদ্দিকীকে সামনে এনে দাঁড় করানো হলো। আর গোটা মিডিয়া একতরফাভাবে বিজেপি তৃণমূলের একটা যৌথ প্রচেষ্টা হলো যে সিপিএমের সব গেল, বামপন্থাই গেল। এবং আমাদের বামপন্থী বন্ধুদের মধ্যে, এমনকি কংগ্রেসের মধ্যেও এই নিয়ে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হলো যে কেন এরা, আমরাই তো আছি যথেষ্ট। যারপরে নতুন অংশকে যাদেরকে আমরা নিয়ে আসতে চাইছি, সেটা কিছুটা বাধাপ্রাপ্ত হলো, কিছুটা মানসিকভাবে, কিছুটা নির্বাচনের ব্যাপারে। আর আমরাও আমাদের সমস্ত কর্মী বাহিনীকে ওপর থেকে নিচ পর্যন্ত 1 মাসের মধ্যে প্রস্তুত করতে পারিনি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে। সুতরাং 21শে ভয়াবহ ফলাফল হলো, এবং সেখানে দাঁড়িয়ে যা হয়, 21 পরবর্তী সময়ে ব্যাপক সন্ত্রাস আরও একবার হলো।
খুনি বুলডোজার দিয়ে ঘর ভাঙা, বিরোধীদেরকে ভাঙানোর চেষ্টা করা, তাদের মনোবলকে ভাঙার চেষ্টা করা। তোমরা যদি দেখো একটা চললো, কিন্তু আমরা 22 থেকে আবার ঘুরে দাঁড়ানোর প্রয়াস নিলাম। সেলিমদা, একটুখানি আটকাচ্ছি। তার মানে কি আপনি বলতে চাইছেন যে আইএসএফ এর সঙ্গে জোট করা বা সঙ্গী হওয়া মহাভুল? আমি বললাম এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি তৈরি করার অবকাশ ছিল এবং সেটা হলো, এবং সেটাকে আমি তো নিজের স্বগতোক্তি নয়, আমি তো স্বীকার করলাম যে আমাদেরও কর্মী বাহিনীকে একদম তলা থেকে ওপর পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। আর আইএসএফ তখন সদ্য গঠিত একটা দল, তাকে কেউ চেনে না। আর আমি বললাম, তার সঙ্গে যেটা বললাম, মহাবুল তো বলিনি, আমি বলছি গোটা বিশ্বে যেটা প্রোফাইলিং চলছে, যেটা ইসলামোফোবিয়া চলছে, সেইটাকে বাংলার মননের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলো আরএসএস এবং তার অনুগামী মিডিয়াকে দিয়ে, এবং তৃণমূলও সেখানে এককাট্টা হয়ে গেল, কারণ তাদের লাভ ছিল তাদের। আপনি যেহেতু আইএসএফ এর প্রসঙ্গ তুললেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। আপনার কথা অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকীকে আপনার নাম সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম যে মোহাম্মদ সেলিম সম্পর্কে কি বলবেন। উনি খুব সংক্ষিপ্তভাবে বলেছেন খুব মেজাজি। কি বলবেন? তো এখনও তোমার সঙ্গে কথা বলছি, মেজাজি কথা বলছি না। এটা একটা তোমার গিয়ে থাকে মেজাজ, এই জন্যই বলতে পারেন কারণ লোকসভা নির্বাচনের সময় ওরা সাহস করলো না লড়ার। আমি বলবো সাহসই করলো না, নানান কথা বলে। তো নওশাদ সিদ্দিকীর যে বিল্ড আপ, তার যে কাজকর্ম, তার যেটা আমরা যেভাবে ডিফাইন করলাম যে ওই ধরনের ঘরানা থেকে এসে রাজনীতি করতে পারে, তার অধিকার আছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ডাউন হারবারে দাঁড়াবো বলে ঘোষণা করলো, তা করলো না। তো এখন আবার যখন বলছে আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করতে চাই, তাই বলছে এত সহজে হয় না। এটা তো তৃণমূল কংগ্রেস নয় বা বিজেপি নিয়ে আসা যাওয়া লেগে থাকবে, এটা শুভেন্দু আর তোমার গিয়ে কী বলে অভিষেকের পার্টি নয়। সিপিআইএম বা বামপন্থীরা এসব ব্যাপারে অনেক চুজি হয়। তুমি মেজাজি বলছি, আমি চুজি বলছি, যে অনেক কাঠখড় পুড়িয়ে তারপর হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, তারপরে মানুষ তখন তারপরে ভরসা খুঁজে পায়। এখন এটা যদি ভুল বলো ভুল, কিন্তু এটা আমার ধারণা, এটা তো এর কোম্পানির মতো কোচিং নয় যে এখান থেকে এই কোম্পানিতে ওই কোম্পানি যাচ্ছে, ওই কোম্পানি আজকালকার নতুন জেনারেশন এরকম আছে। কিন্তু আমাদের একটা এই আনুগত্যটা, রাজনৈতিক আনুগত্যটা কতগুলো বিশ্বাসের উপর জন্মায়। সেই বিশ্বাস একবার ভেঙে গেলে আবার সেই বিশ্বাস অর্জন করতে হয়। এটাকে যদি মেজাজি বলো, মেজাজি। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলেছিলাম, বাম কংগ্রেস জোট নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন জোটের জায়গায় অবশ্যই করে আছে, তবে নিজের দলকে আগে শক্তিশালী করতে হবে, অর্থাৎ কংগ্রেসের নিরিখে তিনি বলেছেন। আপনি কি? 100% কারেক্ট। সবার ক্ষেত্রে এই মন্ত্রটা হওয়া উচিত। আগে নিজের কোমরের শক্তি বাড়াতে হয়, তারপরে ভার তুলতে হয় অন্য। তোমার কোমর বেঁকে যাবে, কোমর ঝুঁকে যাবে, হয়তো তুমি বলবে আমি গোটা ভারটা তুলবো, সেটা হবে না। এবং এটা তো ঠিক, যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী রাজনীতি করবে, তাকে রাজনীতিগত দিক থেকে তার অবস্থান স্পষ্ট করতে হবে যে পরিষ্কারভাবে বিজেপি এবং তৃণমূলের রাজনীতি দর্শনের বিরুদ্ধে। এক, দুই হচ্ছে সে নিজের শক্তি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে তুলবে, আর তার সঙ্গে সে অন্যদের সম্পর্কে শ্রদ্ধাশীল হবে এবং তাদেরকে সঙ্গে নেবার জন্য দুহাত বাড়ায় আহ্বান জানাবে। এই তো তিনটে শর্ত সমঝোতা। সেটা আমার ক্ষেত্রেও তাই, বামফ্রন্টের অন্য শরিকদের ক্ষেত্রেও তাই, এবং কংগ্রেসের ক্ষেত্রেও তাই, আইএসএফের ক্ষেত্রেও তাই। এমনকি কংগ্রেস, আইএসএফ, বামফ্রন্ট ছাড়াও আরও যারা আছে, সে বামপন্থী হতে পারে, সে গণতান্ত্রিক দল হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে, অবাম হতে পারে, তো সে বিজেপি তৃণমূল বিরোধী, তার রাজনৈতিক স্পষ্ট অবস্থান থাকা উচিত। সকাল বিকেল চেঞ্জ হলে হবে না। দুই, ইহা হয় উহা হয়, এখানে গেলে চারটে পাবো, ওখানে পেলে দুটো পাবো, এই দরাদরি বামপন্থীরা করে না। নীতিগত অবস্থান নিতে হবে, আর নিজের একটু শক্তি বৃদ্ধি করতে হবে, সবাইকে, আমাদেরও করতে হবে, বামপন্থী অন্য শরিকদেরও করতে হবে। কারণ আগের শক্তি ভিত্তিতে হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের যে লেফট ইকোসিস্টেম আছে সেটাকে রিভাইভ করতে চাইছি। কী করে? এই যে তুমি আরজিকর আন্দোলনের পরে যদি দেখলে যে গান হলো, যে কবিতা হলো, যে স্লোগান হলো, যে মিছিল হলো, যে মিটিং হলো, আরএসএস অনেক ঢুকবার চেষ্টা করেছিল, এখনও চেষ্টা করছে, অদলীয় নামে, নির্দলীয় নামে, ঝান্ডা ছেড়ে দিয়ে। কিন্তু যে মানুষের যে রেসপন্স ছিল, যে দাবিগুলো ছিল, যে রাত দখল ছিল, সেটা এগুলো সব বাম। মেয়েদের অধিকারের প্রশ্ন, হক চাওয়ার প্রশ্ন, ন্যায় চাওয়ার প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন। দক্ষিণপন্থী হলে বলতো মেয়েটা কেন রাতে বেরিয়েছিল, রাতে কেন বাইরের খাবার খেয়েছিল, ওরকম পোশাক কেন পরেছিল। মমতা নিজের চেষ্টাও করেছিলেন যে রাতেরবেলা ডিউটি করবে, মেয়ে ডাক্তার একা নয়, একটা পুরুষ ডাক্তার সঙ্গে থাকবে, সিকিউরিটিটা খারাপ থাকবে। অর্থাৎ একটা দক্ষিণপন্থী ধারণা থাকে, এটা মুসলিম হোক, হিন্দু হোক, যারা সাম্প্রদায়িক শক্তি থাকে, ফান্ডামেন্টালিস্ট থাকে, মৌলবাদীরা থাকে, তারা এই প্রগ্রেশনের দিকে না গিয়ে পেছন দিকে হাঁটে। আগে অষ্টাদশ শতকে আমরা ভালোই ছিলাম, 19 শতকে আরও ভালো ছিলাম। ওয়ার্ক স্পেসে মেয়েদের নিরাপত্তা, আমি যারা বলছি ওয়ার্ক স্পেসে মেয়েরা আসবে কেন,
তো এটা গোটাটা ছিল, এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব ছিল এবং একটা বাম ঘরানা আছে বলে। তার সঙ্গে ধরো ঋত্বিক, সুকান্ত, সলিল সবই তোমাদের মাথায়, তোমাদের জেনারেশনের কাছে আবার ডাউনলোড হলো। মেয়েরা এলো, নতুন প্রজন্ম এলো এবং আজও দাঁড়িয়ে এর আগে যতটা করেছে গিয়ে কেউ মনে করেছে বিজেপির কাছে গিয়ে বা তৃণমূলের কাছে গিয়ে যদি কিছু পরিত্রাণ পেয়ে যায়, কোনো একটা শক্তিশালী খুঁটি খুঁজতে হয়, বিকিয়ে গেছে বা ভয় হোক বা হচ্ছে আদরে হোক চলে গিয়েছে। মমতা ব্যানার্জি পুষিয়ে দেন। এই যে এতগুলো পুলিশ খুন হলো 5টা, আজকে একটা কোনো পরিবার বা পুলিশ তার ন্যায়ের জন্য লড়াই করছে, একজন শাস্তি পেয়েছে? পুলিশের মধ্যে অনুব্রত মণ্ডল গাল দিচ্ছে মাকে তুলে, বোনকে তুলে, বউকে তুলে, কোনো পুলিশের সাহস হয়েছে তার বিরুদ্ধে বলা? কারণ তার ইউনিয়ন, তার অ্যাসোসিয়েশন সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তাহলে বামপন্থা মানে হচ্ছে আবার সংঘবদ্ধ হওয়া এবং আবার হচ্ছে তার স্পষ্টভাবে তার দাবিকে উচ্চারণ করা, সোচ্চারে রাস্তায় নামা। আমি একেবারে রাজনৈতিক আলোচনায় আবারও আসবো। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন 21শে জুলাই, আমরা যেখানে কথা বলছি আলিমুদ্দিন স্ট্রিট, সেখান থেকে বেশ কিছুটা দূরে বা কাছেই বলতে পারি আর কি, অর্থাৎ ধর্মতলায়। সেখানে ইতিমধ্যেই 2025-এর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে শূন্যে চলে গেছে, এরপর মহাশূন্যে চলে যাবে। কিভাবে দেখছেন? একটা তো আমার ভালো লাগছে যে মমতা ব্যানার্জি এই প্রথম একটা বৈজ্ঞানিক শব্দ উচ্চারণ করেছেন, মহাশূন্য। কারণ উনি যা বলেন সেগুলো হচ্ছে ওই যে বিজেপি যে সমস্ত শিখিয়ে পড়িয়ে দিয়েছে, তার ঘরানায় যা শিখেছেন। ওরা রাম মন্দির করেছে, আমি জগন্নাথ মন্দির করবো। উনি একটা বলতে পারতেন সিপিএম আরেকটা মন্দিরে চলে গেছে, স্মৃতি মন্দিরে চলে গেছে। কিন্তু দুই হচ্ছে যে এটা তো বোঝো, এখন গোটা বিশ্বে যত গবেষণা হচ্ছে, যতটা না পাতালপুরি নিয়ে হচ্ছে, যতটা না মর্তলোক নিয়ে হচ্ছে, তার থেকে বেশি স্পেস নিয়ে হচ্ছে। এটা হচ্ছে ডেভেলপিং এরিয়া, ঠিক আছে? মহাশূন্যে যখন প্রথম যান গিয়েছিল, মহাকাশ যান, গোটা বিশ্বের মানুষ বিজ্ঞানের জয়যাত্রা হিসেবে ঘোষণা করেছিল। মহাশূন্যে যাওয়া মানে বিলীন হয়ে যাওয়া নয়, নতুন একটা দিগন্ত উন্মোচন করা। আমি পজিটিভলি নিলাম। চেষ্টা করবো এই পুরো বিষয়টা মানে সেই অবধি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, সেলিমদার এই ব্যাখ্যা অবশ্যই করে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন এবং শ্রমিকদা রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েই মঞ্চ থেকে ঘোষণা হওয়ার পরই মঞ্চ থেকে তিনি ইতিমধ্যেই বলেছেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে অনুরোধ করব তাদের পতাকা সরিয়ে রেখে 2026-এ তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য একত্রিত বা একজোট হওয়ার জন্য। তিনটে কথা। এক, নতুন দায়িত্ব নিলে কিছু কথা বলতে হয়, নতুন নতুন, যেটা ডিপার্চার হয়েছে। তার আগে বলেছে হিন্দু হিন্দু ভাই ভাই, শুভেন্দু বলেছে, কিছুতে সভাপতি হয়নি, রাজ্য সভাপতি হয়নি। তাহলে ওরা বুঝলো এটাকে বলে পলিটিক্যাল পজিশনিং। তাহলে শ্রমিক বন্দ্যোপাধ্যায় শিক্ষিত মানুষ এবং তাকে কিন্তু কিছু করেন না, বা নাগপুর থেকে বা দিল্লি থেকে যেরকম নির্দেশ এসছে, ওরা বললো যে ট্র্যাক চেঞ্জ করো। আমরা যেমন বলছি স্টে অন কোর্স, এই যে বললাম বামপন্থার আবার নতুন করে যাতে আমাদের কি বলে ডাউনলোড হয়, ইকোসিস্টেম, লেফট ইকোসিস্টেম যাতে ডেভেলপ করে, তার কারণে স্টে অন কোর্স। আমরা আমাদের মূল যে সিদ্ধান্তগুলো আছে সেটাকে আজকের দিনের জন্য যুগোপযোগী করব, কিন্তু সেখান থেকে সরব না। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা বলবো। এটা হিন্দু, মুসলমান, বাঙালি, বিহারি যা হচ্ছে তার মধ্যে ওইভাবে বিভাজনের জায়গায় যাব না। শ্রমিক বন্দ্যোপাধ্যায় মনে করলেন যে এখানে এ রাজ্যে হিন্দু হিন্দু করলে সবটা ভোট পাওয়া যাবে না। তাহলে তিনি আরও অনেক কথা বলেছেন, মুসলমানরা এসব নিয়ে কত বড় ভালো ভালো কথা বলেছেন। এটা নতুন নয়, যখন ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল, শ্রমিক বন্দ্যোপাধ্যায় তখন কোথায় ছিলেন আমি জানি না, শ্রমিক ভট্টাচার্য যখন 1980 সালে বিজেপি ভেঙে, জনতা পার্টি ভেঙে, তখন বাজপেয়ী নামাজ পড়তে চলে গেছিলেন। অনেকে জানে না, ওয়ার্ল্ডলি সিফেসের মসজিদে যেখানে সম্মেলন হচ্ছিল, সেখান থেকে মাথায় টুপি পরেছিলেন। আর তারপরে মিডিয়া আবার বললো, মিডিয়া বলতে হবে, মিডিয়া মারফতে আমি জেনেছিলাম, লিখলো যে আগের জনসংঘ এটা নয়, এটা অনেক সেকুলার। তারপর থেকে 80 থেকে 84 ইন্দিরা গান্ধীকে যত চিঠি লিখেছেন বাজপেয়ী, সেই চিঠিগুলো যদি পড়বে তার মনে হবে ইন্দিরা গান্ধী কমিউনাল আর বাজপেয়ী হচ্ছে সেকুলার। যে জন্য মমতা ব্যানার্জি চলে গিয়েছিলেন বাজপেয়ী সেকুলার লোক বলে আর কি। এগুলো হচ্ছে মুখোশ বলে। তাহলে এটা করলো এক চেহারে পে হাজারো চেহারে লাগা লেতে হ্যাঁ লোক, পুরনো একটা হিন্দি গান ছিল। তাহলে বিজেপি কী করলো, একটা মুখোশ সরিয়ে আর একটা মুখোশ পড়লো। এক। দুই হচ্ছে তুমি যেটা বললে, সব বিরোধী দল এক কাট্টা হোক, উনি এটা বলেছেন,
তৃণমূলের বিরুদ্ধে। এটা একটা ইচ্ছা, মানুষের একটা অংশের ইচ্ছা যে তৃণমূল থেকে পরিত্রাণ পেতে হবে। আচ্ছা, গোটা দেশে এই মুহূর্তে ইলেকশন কমিশন নিয়ে, এই যা হচ্ছে তারিফ ওয়ার নিয়ে, এই যে হচ্ছে আদানি আম্বানি নিয়ে, এই যে আমাদের কদিন আগে যে ধর্মঘট হলো 9 জুলাই, সব বিরোধীরা এককাট্টা হওয়ার চেষ্টা করছে, হচ্ছে পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্টের বাইরে। তাহলে বিজেপি তাকে স্বাগত জানানো উচিত। পজিশনিং যদি হয় যে বিরোধীরা এককাট্টা হওয়া উচিত, ওটা বিজেপি সরকারের বিরুদ্ধে হচ্ছে। তো যখন বিজেপি সরকারের বিরুদ্ধে যখন সবাই এককাট্টা হচ্ছে, রাজনীতি যদি হয়, তাহলে বিজেপি কী বলছে? এই দেখো সব এই দিক ওদিক ডান বাম সব হয়ে গেল, সমাজতন্ত্রীরা চলে আসলো। আচ্ছা, মমতা কী বলেন এখানে? রাম বাম হলুদ সবুজ সব এক হয়ে গেল, বলে না? তাহলে শাসক দল যেখানে শাসক আছে, সে চায় বিরোধীরা ছত্রভঙ্গ হয়ে থাকুক। এটা তৃণমূল, তাহলে বিজেপির রাজনীতি নয়, ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্স এটাকে বলে, যে সবাইকে একসঙ্গে করতে হবে। উনি পজিশনিং বলেছেন একটা। যখন এনডিএ এসছিল তখন অনেক দল নিয়ে এসেছিল। আজকে এনডিএ কী অবস্থা হয়েছে? আমাদের এখানে মমতা যখন এসেছিলেন 22 দলের মহাজোট করেছিলেন, বিজেপিকে তার সঙ্গে সামিল করেছিলেন। চরম বামপন্থী চরম দক্ষিণপন্থী নিয়ে রামধনু জোট করেছিলেন। কোথায় গেল এখন তারা? তাহলে তোমার একটা অভিসন্ধি হাসিল করার জন্য তুমি ব্যবহার করছো। আর একটা হচ্ছে, আমরা যেমন বামফ্রন্ট সরকারও ছিলাম, নেইও, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা বামফ্রন্ট গড়ে উঠেছে। এটা শুধু সংখ্যার জন্য নয়। তৃতীয় হচ্ছে বলে ঝান্ডা ছেড়ে আসুন বলেছে। আমার কথাগুলো আমি বলছি। আচ্ছা, আমাদের এখানে যতগুলো ঝান্ডা ছিল রাজনৈতিক দলের, এর মধ্যে দেখবে শুধু গেরুয়াই হচ্ছে 3-4 রকমের ঝান্ডা এসছে। বাংলা কোনো ইতিহাস আছে? পূব ভারতে আছে কোথাও? তাহলে এতগুলো ঝান্ডা আনয়ন কে করলো? বজরং দলের ঝান্ডা, বিশ্ব হিন্দু পরিষদের ঝান্ডা, দুর্গা বাহিনীর ঝান্ডা, এবিপির ঝান্ডা, বিএমএসের ঝান্ডা। যারা এতগুলো নতুন ধর্মীয় ঝান্ডা আবিষ্কার করলো এবং ধর্মীয় আবেগকে ধরে নিয়ে, সে এখন বলছে রাজনীতি ঝান্ডা ছেড়ে দিয়ে। অথচ এতদিন আমরা জানতাম রাজনীতিরই ঝান্ডা হয়, তোমার পলিটিক্সকে ডিনোট করে। প্রয়োজনে আমরাও বলতে পারি। আবার পজিশনিং, অনেক আন্দোলন হয় যেখানে ঝান্ডা না নিয়ে হবে, যেমন অভয়াকাণ্ডে। এই যে অভয়া মঞ্চ হলো, এই যে জুনিয়র ডক্টরস ফেডারেশনরা যা করলো, এই জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ফোরাম যারা করছে, এটা কি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক ঝান্ডা নিয়ে করছে? আমরা যখন বন্দিমুক্তি আন্দোলন করেছি, এই পশ্চিমবঙ্গে যখন দিল্লি চেয়েছিল বাংলা বিহার সংযুক্তিকরণ, তখন কমিউনিস্টদের নেতৃত্বে, মোহিত মৈত্রদের নেতৃত্বে এখানে তো সব দলকে নিয়ে আমরা একসঙ্গে করে বাংলার অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করেছিলাম। জ্যোতি বসু নেতৃত্ব দিয়েছিলেন, সামনে জ্যোতি বসু ছিলেন না, মোহিত মৈত্রকে কনভেনার করা হয়েছিল 50-এর দশকের গোড়ায়। আমরা ভুলে গেলে চলবে? সবাই মিলে এসেছিলেন। আমরা তোমার গিয়ে বিজ্ঞানীকে দাঁড় করিয়ে ভোটে জেতানো হয়েছিল, মেঘনাথ সাহাকে। তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে। তাহলে এখনও যদি বাংলার ওপর আক্রমণ হয়, বাঙালির ওপর আক্রমণ হয়, যদি এখানে একটা সাম্প্রদায়িক একটা উন্মাদনা তৈরি হয়, বিভাজন যদি তৈরি হয়, তখন তার মোকাবিলা করার জন্য আমরা সবাই একসঙ্গে এসো। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন লড়াই করছিলাম আমরা, অহিংস পথে হোক সহিংস পথে হোক, যে যার দলে হোক, তখন সবাই মিলে এককাট্টা হয়েছিল। আরএসএস ছিল না, আরএসএস বাদ দিয়ে এবং মৌলবাদী সংগঠনগুলো বাদ দিয়ে, তাহলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে হতে পারে। বলুক বিজেপি বা তৃণমূল, আইদার অফ দেম, সাম্রাজ্যবাদ শব্দ উচ্চারণ করতে পারবে না। এই যে এত ট্রাম্প এত কিছু বলছে, 50%, 25%, তারপর 25% পেনাল্টি, কিন্তু ওদের মুরদ হবে না। মমতা ব্যানার্জিরকে তুমি কিছুতেই আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা কথা বলাতে পারবে না। গণহত্যা হোক প্যালেস্টাইনে, ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলাতে পারবে না। আচ্ছা, সেটা ছেড়ে দাও। এখানে যদি হয়, আনিস খান যখন হত্যা হলো, তাই তো, বিজেপি কোথায় গেল? তামান্না যখন হত্যা হলো, বিজেপি কোথায় গেল? ধুলিয়ানে দাঙ্গায় শামশেরগঞ্জে হিন্দু মুসলমান উভয় খুন হলো, ওরা কিন্তু ভাগ করলো। তাতে কি হয়? টাকা পয়সা দিয়ে বললো হরগোবিন্দ দাসের আমাদের হচ্ছে তোমার গিয়ে পরিবার, তারপর পুলিশ গিয়ে বললো আমরা আমাদের পরিবার, এখন পুলিশের হেফাজতে চলে গেছে, সরকার হেফাজতে। ওইভাবে রাজনীতি হয় না। এখন অভয়া মা বাবাকে নিয়ে গত 1 বছরে আমরা তো আপত্তি করিনি, মরতা ক্যা নেই করতা, ন্যায় পাওয়ার জন্য তারা সব জায়গায় যাচ্ছে। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে পারলেন না। শ্রমিক বন্দ্যোপাধ্যায় হোক, শুভেন্দু হোক, তাদের কেরামতি সুকান্ত হোক, তার কেরামতি তো বুঝেছি। কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে আমার দল নয়, কিন্তু যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো সময় যে কোনো লোক যদি দেখা করতে চায়, আমরা জনপ্রতিনিধি হিসেবে ব্যবস্থা করার চেষ্টা করি, করতে পারি। সেই স্ট্রাইকিং ওয়ার্কার্স হোক, ট্রেড ইউনিয়ন হোক।
তো কত অপদার্থ রাজ্যের বিজেপি নেতারা, তার বাবা মা তাদের মঞ্চে পর্যন্ত গিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত দিল্লিতে কয়েকবার গিয়েছেন, কিন্তু ওরা দেখা করছেন না। তো কার বিরুদ্ধে কে লড়বে? আজকে যদি বিজেপি বলে ঝান্ডার বিরুদ্ধে ছেড়ে সবাই আসুন, চলুক সিবিআই অভিযান করুক, যে সিবিআই কেন প্যারোটিং করছে, যা কালীঘাট বলেছে, যা কলকাতা পুলিশ বলেছে তার বাইরে কেন যাচ্ছে না অভয়াকাণ্ডে, চলো সিবিআইকে ধরি। অভয়া কাণ্ডের কথা আপনি বলেছেন, তার মধ্যে একটুখানি উল্লেখ করেছেন বাংলা বললেই বাংলাদেশি ইস্যু প্রশ্নবোধক। ইতিমধ্যে এই নিয়ে রাজ্যে তোলপাড় হচ্ছে, বারবার করে সঙ্গে এসআইআর ইস্যু, সিএ এনআরসি চলে এসছে। আপনার কি মনে হয় কোথাও একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে, চিন্তার জায়গা নাকি রাজনৈতিক? অবশ্যই দুশ্চিন্তার জায়গা, আতঙ্ক এবং ভয়ের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে অনেক মানুষ 2002-এর আগে ভোটার লিস্টে নাম আছে কি না, তার কী সার্টিফিকেট আছে, কী কাগজ আছে, সেগুলো জোগাড় করছেন। আর এটা হচ্ছে যে কোনো ফাঁসিবাদী কায়দায় যারা এই কাজগুলো করে বা স্বৈরতান্ত্রিক তানাশাহী যদি প্রবণতা থাকে, তারা মানুষকে একটা ভয়ের গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, ভয়ার্ত করে তোলে। তারপরে উদ্ধারকর্তা হিসেবে এদা এদাই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত বলে অবতার হিসেবে হাজির হয়। এটা সিএনআরসি নিয়ে একবার করেছে 2021 সালে। তুমি যে কারণগুলো বলছো তার মধ্যে এটা একটা বড় কারণ ছিল। সিএনআরসি নিয়ে এরা বলছিল 2 কোটি মানুষকে বাংলা ছাড়া করব, কে লুঙ্গি পরে, কে চিড়ে খায়, কে মুড়ি খায়, তারা সব বাংলাদেশি। কৈলাস বিজয়বর্গী থেকে দিলীপ ঘোষ বলেছিলেন একটা জাতি সত্তাকে অপমান করছে এবং বলছে তুমি একটা উপজাতি বা জনজাতি বা একটা জাতি গড়ে ওঠার পর্যন্ত যে শর্তগুলো থাকে তার মধ্যে একটা নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট স্ক্রিপ্ট, একটা শর্ত। আমাদের 8ম তপশিলে বাংলা ভাষা আছে। পৃথিবীর 7টা বৃহত্তম ভাষার মধ্যে বাংলা অন্যতম। হিন্দি ভাষার আগে বাংলা ভাষা রাষ্ট্রসংঘে স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের 2য় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা। আর সেই দেশের শাসক দল যদি বলে বাংলা বলে কোনো ভাষা নেই, তাই বুঝতে পারছো বাংলায় বিজেপি দান ছেড়ে দিয়েছে। এই জন্যই কৈলাস বিজয়বর্গী নিয়ে 21 সালে যতটা নাচানাচি ছিল, এখন রাজনীতিক কারণে বিজেপি যারা দায়িত্বপ্রাপ্ত আছে, সাম পান্ডে, সাম মালব্য, তাকে নিয়ে বেশি নাচানাচি নেই। 1, 2 হচ্ছে, তুমি এবার তোমার মূল প্রশ্নে আমি আসছি, 3য় প্রশ্ন, যে এটা বাংলা ভাষার সংকট নয়। কে অমিত মালব্য কী বললো তাতে বাংলা ভাষা কিচ্ছু এসে যায় না। আর বাংলা ভাষা যদি ইতিহাস জানতে হয়, ভাষা জানতে হয়, আচার্য সুনীল চট্টোপাধ্যায় আছেন, ভাষাচার্য সুনীল কুমার চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন আছেন, বঙ্কিমচন্দ্র আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আর অসংখ্য নাম আমি বলতে পারি, যারা 14দশ শতক থেকে আজকে পর্যন্ত বাংলা ভাষার বিবর্তন নিয়ে অনেক কথা বলে গেছেন। কীভাবে প্রাকৃত, কীভাবে মাগধী, কীভাবে পালি, কীভাবে দেশজ ভাষা, অন্তর্জাতিক ভাষা, তারপরে আস্তে আস্তে আধুনিক ভাষা হিসেবে ইমার্জ করলো। এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল রাস্তায় নেমেছে, বারবার করে সামনে নিয়ে আসছে বাংলা ও বাঙালি ইস্যু। সেই জায়গায় সিপিএমের অবস্থান কি? তৃণমূল বাংলা ভাষাকে একাডেমি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, স্কুলের পঠন পাঠন থেকে, পাঠাগার থেকে, সরকারি কাজকর্ম থেকে, মানুষের মুখের ভাষা থেকে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমের থেকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তারা অমিত মালব্যের মতো একটা ছিচকের এরকম সাহস হতো না ভাষা নিয়ে আর সংস্কৃতি নিয়ে জ্ঞান দেওয়ার। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস বাংলা ভাষাকে, আমি খুব খারাপ কথা বললাম না, চূড়ান্ত হেনস্থা করেছে। এই রাস্তায় নেমে গেছে বলেই আজকে বিজেপি সেটাকে টেনে হিঁচড়ে, যেমন একটা মৃতদেহকে নিয়ে যেরকম কুকুর বেড়াল যেরকম ছেঁড়াছেড়ি করে, শকুনে যেরকম করে, ওরা মনে করছে মৃত। যেমন ট্রাম্প বলেছেন ভারতের ইকোনমি হচ্ছে মৃত, বিজেপির হাতে পড়ে বলা সাহস পেত আগে, আজকে ওইটাই সেটা বলতে চাইছে। রবীন্দ্রনাথের, নজরুলের, সুকান্তর বাংলাকে, বঙ্কিমচন্দ্রের বাংলাকে অপমান করার সাহস বিজেপির হয়নি, তো মমতার বাংলাকে আক্রমণ করছে। কেন করছে? এটা বাংলার কোনো দোষ নয়, এটা বাংলা যা দায়িত্ব নিয়েছে তার দোষ। এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন করেছে। আসামের মুখ্যমন্ত্রী যখন বলছেন যে বাংলা ভাষা যদি তুমি মাতৃভাষা হিসেবে কেউ লেখে তাহলে তাকে বিদেশি হিসেবে গণ্য করা হবে, তাহলে কাছাড়ের যে ভাষা আন্দোলন হলো, 50-এর দশকে যারা শহীদ হলেন, বরাক ভ্যালিতে যে দীর্ঘদিনের লড়াই হলো, কিসের নিয়ে হলো?
আসামে তো বাংলাভাষী এলাকা যুক্ত হয়েছে আসাম প্রদেশে ব্রিটিশ জমানা থেকে, স্বাধীনতার পরে। দুই, একটা শরণার্থী মানুষ তারা এসছেন, যেমন ত্রিপুরা এসছেন, যেমন পশ্চিমবঙ্গে এসছেন, তেমনি আসামে এসছেন। তারপরে সেখানে লড়াই করে মানুষ শিক্ষার মাধ্যম যখন বলা হয়েছিল শুধু অসমীয়া হবে বরদলিলের সময়, তখন বাংলাভাষী মানুষ আন্দোলন করে তার ভাষার স্বীকৃতি আদায় করেছিলেন। এখন সেটাকে চৌপাট করার চেষ্টা হচ্ছে। কিন্তু চৌপাট করার চেষ্টা হচ্ছে কেন? এর আগে যখন বাঙালি খেদা হয়েছে তখনও অসমীয়া প্রগতিশীল মানুষ এই এত যাত্রাবিমানের সময় এবং বাংলাভাষী মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে এককাট্টা হয়েছিল। বিজেপি এসে যেটা করলো, হিন্দু মুসলমানকে ভাগ করলো, ভাষাগত যারা সংখ্যালঘু ছিল তাকে আরেকটা চৌপাট করলো ধর্মের নামে। তারপরে সাহস পেল হেমন্ত বিশ্বের সময় এই কথা বলার। আপনারা আটকাচ্ছেন না কেন? বিজেপি যদি সাহস পেয়ে শোনো, আমি বলছি আমাদের বাংলাদেশে আজকের বাংলাদেশ তৈরি হলো ভাষা ভিত্তিতে, ভাষা আন্দোলন হয়েছে, তাকে অপমান করেছে মমতা ব্যানার্জি। আমি তো বলবো তো পরে, কারণ 59 সালে যখন 52 সালে যখন ভাষা আন্দোলন হলো, যখন এই আমরা এখন যখন বলি 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, তারা আমার ভাইয়ের। এবং পাকিস্তান সরকার আজকে বিজেপি কেন্দ্রীয় সরকার যা ভাবছে বা বেনামে যা করছে, পাকিস্তান সরকার সেটা প্রকাশ্যে করেছিল যে তার নিজের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং বাংলা ভাষাকে, যা মানুষের ভাষা, সেখানকার ভাষা, সেটাকে সরাতে চেয়েছিল, তার অধিকার হরণ করতে চেয়েছিল। মানুষ রাস্তায় নেমেছিলেন। তাহলে ভাষা আন্দোলন বাংলার কাছাড়ে হোক বা পূব বাংলায় হোক, প্রশাসন স্বৈরতান্ত্রিক প্রবণতা, অগণতান্ত্রিক কাজ, ভাষাবিরোধী সিদ্ধান্ত, তার জন্য লড়াই করেছিল। সেটা হচ্ছে ভাষা আন্দোলন। এখানে মমতা ব্যানার্জি নিজে প্রশাসনে আছেন, প্রশাসনের থেকে বাংলা ভাষাকে চৌপাট করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের শেষের দিকে এটাই হচ্ছিল প্রশাসনের ভাষা এবং হাইকোর্টের ভাষা বাংলা হবে কিনা। আজকে হয় বিতর্ক হয়, আর বিচারালয়ে রাজ্যের ভাষায়, আমি নিজে পার্লামেন্টেও বলেছি যে মানুষ বুঝতে পারে না কে কী বলছে না বলছে, তাই সাধারণের ভাষা তোমাকে নিয়ে যেতে হবে ন্যায়ালয়তে, বিচার লিখতে হবে তার ভাষায় রায়। কিন্তু এখন আর সেই আলোচনা হয় না। এখন বাংলা পক্ষ করা হচ্ছে, এখন হিন্দি বাংলার মধ্যে রেশারেশি হবে, যেটা আসামে কেন বললাম আমি। সিপিএম আসামেও তাই বলছে যে বাংলা ভাষার মানুষের অধিকার, এটা অসমীয়া হলেও সে বলবে, উগ্রযাত্রা বিভাগ না থাকলে। আর এখানেও দাঁড়িয়ে যদি কেউ বলে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গবাসীদের, তাহলে এখানে যারা পশ্চিমবঙ্গের বাইরে মানুষ আছে তার উপরে করবো, ওটা তো আরএসএস পলিটিক্স। তাহলে ধর্মের নামে যারা ভাগ করছে তার উপরে ভাষার নামে ভাগ করা মানে ওই একই রাজনীতি। আবার ভাষার নামে যারা ভাগ করছে তার উপরে ধর্মের নামে ভাগ করা মানে তাকে আরও চারদিকে ভাগ করে দেওয়া। সিপিআইএম বামপন্থী প্রগতিশীল, শুধু সিপিআইএম নয়, তাদের কাজ হচ্ছে এই ঐক্য এবং সম্প্রীতি। বিভাজনের একটা টুল হিসেবে, অস্ত্র হিসেবে ধর্মকে ব্যবহার করা হয়েছে, মন্দির মসজিদকে ব্যবহার করা হয়েছে, এখন ভাষা ব্যবহার করা হচ্ছে। সেলিন্দা, আমরা বাংলার রাজনীতি বা বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। সিপিএমে কি বৃদ্ধতন্ত্রের অবসান হয়েছে? এভাবে উত্থান অবসান হয় না, কিন্তু এটুকু বলবো আমরাই সিপিআইএম এই ব্যাপারে জোর গলায় বলতে পারে যে একটা ধারাবাহিক একটা অভিযানের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রাম সংগঠনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলেছি, যারা আগামী 25 বছর 20 বছর ধরে নেতৃত্ব দিতে পারবে এবং আরও এই ধারায় বর্ষে বর্ষে যেটা হচ্ছে নতুন ধারা চলে আসবে। এবং এটা তখন যখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে, আইন কলেজে বামপন্থী ছাত্র সংগঠনকে ঢুকতে দেওয়া হয়নি, যখন এখানে জোর করে এবিপি গড়ে তোলার চেষ্টা করানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তখন দাঁড়িয়ে এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ইন্ডাকশন নিয়ে আসা, তাদেরকে ট্রেন করা, রাতারাতি হয়। আমাদের তো কোচিং নাই যে টলিউড থেকে নিয়ে এলাম, বলিউড থেকে নিয়ে এলাম, বা ওই দল থেকে নিয়ে এলাম, এই দল থেকে নিয়ে এলাম, রেডিমেড শুভেন্দুকে নিয়ে এলাম, তৃণমূল থেকে বিজেপিতে চলে আসলাম। আমাদের একেবারে স্কুলিং, একটা থট প্রসেস, তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে তোমার গিয়ে ইমবাইব করা কিছু ভ্যালু সিস্টেম, তার সঙ্গে হচ্ছে কিছু মতাদর্শগত চিন্তা চেতনা গড়ে তোলা, দার্শনিক দৃষ্টিভঙ্গি, অর্থনীতি সম্পর্কে বোধ, শ্রেণী সম্পর্কে তার ধ্যান ধারণা গড়ে তোলা, শ্রেণী ঐক্যকে কীভাবে গড়ে তুলবে, শ্রেণী মিত্র কীভাবে গড়ে তুলবে, সেইটাকে আন্দোলন সংগ্রাম সংগঠন এবং শিক্ষা দীক্ষা দিয়ে তাকে গড়ে তুলতে হয়। আমরা আজকে গর্বের সঙ্গে বলতে পারি এই অভিযোগটা এখন কেউ করবে না, বরঞ্চ যারা প্রধান সব দলগুলো আছে সেই দলগুলো তুমি দেখবে নতুন প্রজন্মের নেতা কেউ নেই, সব ভাড়া করা, নাহলে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো দল বদল করা, নাহলে হচ্ছে তুলে নিয়ে যাওয়া আর কি, আর নাহলে ওই যারা ছিল তারাই।
নতুন অংশ কেউ নেয়, যদি কেউ থাকে তাহলে ভাইপো ভাইজি। এই যে স্বাভাবিক একটা অর্গ্যানিক ডেভেলপমেন্ট হওয়া, এটা অর্গানাইজেশনের মধ্য থেকে গড়ে ওঠে। বামপন্থী ধারা যেহেতু বলছে এটা কী, তার মধ্যে এটা আরেকটা ধারা যে আমার পরিবার নয়, বৃহত্তর পরিবারের মধ্যে থেকে এবং গ্রামাঞ্চল থেকে, আদিবাসী থেকে, তপশিলি থেকে, সংখ্যালঘুদের থেকে, তারপর হচ্ছে তোমার গিয়ে ওবিসির মধ্য থেকে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরের মধ্য থেকে তারা উঠে আসবে। এই মুহূর্তে ক্ষমতায় না থাকা সত্ত্বেও এই তরুণ প্রজন্ম উঠে আসছে সিপিএমে, আসছে প্রজন্ম। তখন কদিন আগে, এটাই তুমি যদি 2 বছর আগে আমার সাক্ষাৎকার নিতে, আমি বলবো 8 জন 10 জনের নাম বলতে, এরা আছে। এখন তুমি নাম বলতে পারবে না, কারণ এটা আঙুলে গোনা যায় না, তোমার খাতা পেন্সিল দিয়ে বলতে হবে। সেলিমদা, এই মুহূর্তে সমালোচকদের বক্তব্য সিপিএমের আন্দোলন ফেসবুকে, সিপিএমের আন্দোলন সোশ্যাল মিডিয়ায়, সিপিএমের আন্দোলন তার পরিণতি ভোট বাক্সে দেখা যাচ্ছে না। একটা কথা বলবো, এটাই 10 বছর আগে বলা হতো, আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করছে, কমিউনিকেশন স্কিলকে ব্যবহার করছে, মাধ্যমকে ব্যবহার করছে অন্য দলগুলো, কিন্তু কমিউনিস্টরা পারছে না। আমাদের কাছে ছিল নতুন টেকনোলজি, প্রযুক্তি, তার সঙ্গে ব্যয় সাপেক্ষ, আর ওরা যেহেতু আইটি সেল, আইপ্যাক, বিভিন্ন কোম্পানি, দেশি বিদেশি কোম্পানিকে ব্যবহার করেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে এঙ্গেজ করেছে, দেশি কোম্পানি তৈরি করেছে। বিজেপি এবং তৃণমূল দুজনেই বড় কোম্পানি অ্যাকোয়ার করেছে, মালিকানা, তারপরে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। কমিউনিস্টের পক্ষে এটা সম্ভব ছিল না। এটাও মমতা ব্যানার্জি মহাশূন্যের সঙ্গে এটাও যুক্ত আছে। উনি ওই দিন বলেছেন যে কোটি কোটি টাকা খরচ করছে সোশ্যাল মিডিয়া সিপিআইএম। তার মানে সমাজ মাধ্যমে সিপিআইএমের প্রেজেন্স, যা 21-এ আমি তোমাকে সার্ভে দেখাবো, এগুলো তো সব অ্যানালিটিক্সে, ডেটা অ্যানালিটিক্সে পাওয়া যায়। আমাদের ওয়েবসাইট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তো একটা প্ল্যাটো ছিল, আর বিজেপি তৃণমূল এরকম উঠছিল। আজকের অ্যানালিটিক্স দেখাবো, তাহলে দেখাবে বিজেপি তৃণমূলের প্ল্যাটো আছে, ওপরে আছে কিন্তু প্ল্যাটো আছে, আর সিপিএমেরটা ওপরে উঠছে। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি এটা কোনো কোম্পানিকে ব্যবহার করে নয়। এই যে নতুন প্রজন্ম আসছে, যাদেরকে তুমি নেতা দেখছো, টেলিভিশন চ্যানেলে দেখছো, ফেসবুকে দেখছো, তারাও নয়, যারা পেছনে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, উইমেন বিহাইন্ড দ্য মেশিন, যারা মেশিন লার্নিং শিখেছে, যারা টেকনোলজিকে আয়ত্ত করেছে। আমরা ওয়ার্কশপ করেছি সিরিজ অফ, এবং জেলায় জেলায় এরকম বাহিনী তৈরি করছি, আমি করেছি বলছি না, এবং তার প্রতিফলন কিছুটা দেখা গেছে। এটা এই নয় যে ফেসবুকে আছে বা সোশ্যাল মিডিয়া আছে বলে ইন্টারফেসে নেই। আসলে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট তৈরি হবে, এগুলো তো রিল তৈরি নয়। আমার যদি মিছিল মিটিং না হয়, সমবায়তে যদি আমি না জিতি, সমবায় নমিনেশন দেওয়ার জন্য যদি আমি জমায়েত করে যদি না দাঁড়াই, তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট কী দেখাবে? তাহলে আজকে এটা সিপিআইএমের সোশ্যাল মিডিয়া দেখো, আমি ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালদের কথা বলছি না, আমাদের গণসংগঠনগুলো দেখো। তাহলে আজকে যদি এখান থেকে তুমি 3 কিলোমিটার যে কোনো দিকে যাও, তাহলে বামপন্থীদের, সিপিআইএমের কোনো না কোনো গণসংগঠনে কোথাও না কোথাও সমাবেশ, কোথাও না কোথাও মিছিল, কোথাও না কোথাও অবরোধ, কোথাও না কোথাও ধর্ণা, কোথাও না কোথাও সম্মেলন তুমি দেখতে পাবে। এইটা কেন ভোটে রিফ্লেক্ট হচ্ছে না? তাই তো এখানে আমাকে 3টে কথা বলতে হবে, আরও অনেক কথা বলা যায় শর্টে বললে। এক, এই যে আন্দোলন, সংগ্রাম, সংগঠন, রেড ভলেন্টিয়ার্স, জনসেবা কাজগুলো বলছি, আর ভোটের দিনে ভোট এবং ভোটের রেজাল্ট, এটা একটা ডিলিঙ্ক হয়ে গেছে, গোটা বিশ্বে হয়েছে। ট্রাম্পও এখন বলছেন ডিলিঙ্ক হয়ে গেছে। আগে ছিল আন্দোলন, সংগ্রাম, সংগঠন থেকে তারপরে ভোট, এখন ভোট এই যে আপনার পাড়া আপনার সমাধান করছে। তো কি পঞ্চায়েত, পুরসভা আগে কী হতো, আমাদের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী গণতান্ত্রিককরণের জন্য, বিকেন্দ্রীকরণের জন্য তারা ছিল, নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, কিন্তু চিফ সেক্রেটারি, আইপ্যাক আর ব্যুরোক্র্যাটস তারা মিলে করবে। কেন করবে? তারা বিধানসভা ভোটের প্রস্তুতি করছে, বুথভিত্তিক সংগঠন তৈরি করছে 10 লাখ টাকা দিয়ে। তাহলে সরকারি যন্ত্রকে ব্যবহার করে ভোট করা। পুলিশ পরে আসছে, লক্ষ্মীর ভাণ্ডার বলছি, পুলিশ পরে আসছে। হ্যাঁ, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয়, মোদি এবং মমতা দুজনেই বা গোটা বিশ্বব্যাপী দক্ষিণপন্থী সরকারগুলো মানুষের যে ত্রাহি রব, কর্মহীনতা, আয় কমে যাচ্ছে, ফসলের দাম পাচ্ছে না, এই যে বেকার হচ্ছে, এই যে পরিযায়ী শ্রমিক হচ্ছে, সেখানে যাদের জন্যই সংকট, তারা একটা মলম নিয়ে আসে যে আমি তোমাকে এই ভাণ্ডার দিই। যারা ভাণ্ডার লুটছে, যারা গন্ডার মারছে, তারা শুকর ছানা নিয়ে এসে বলছে আমি বিলি করছি। তোমার কাছে যে সাব স্টাফরা কাজ করে, তুমি যেটা মাইনে দিচ্ছ, তার বদলে তুমি যদি উপরি 10টা টাকা দাও হাতে, যে টিপস যেটা দেয় আর কি, কেন দেয়? খুশি হয় তারা বেশি, সেটা তার হিসেবের বাইরে একটা বাড়তি টাকা পাওয়া যায়। এটাকে ভাণ্ডার বলে না, টিপসটা তুমি যখন দাও 10%-এর কম দাও, তো সেটা তার কাছে অনেক। এটা একটা।
আরেকটা হচ্ছে ডিলিং, যেটা বললাম আমি, তুই লক্ষ্মী ভাণ্ডার তুই বললে বলে এটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে সরকারি, যেটা লক্ষ্মী ভাণ্ডার সরকারি টাকায়, টিপস বললেন মানুষ তো রেগে যাবে। আমি উদাহরণ দিলাম যে টিপস দিলে যেরকম নগদে দেওয়া আর কি, হাতে রেগে যাবে তো কে, তুই বললে মেজাজ, আমাকে তো সত্য কথাটা তো বলতে হবে, এটা তো অধিকার না। এই বামপন্থীরা বলবে আমাকে অধিকার দিতে হবে, আমি তো বেকারতা দিইনি। স্কলারশিপ স্টাইপেন্ড বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। গত 5 মাস ধরে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যত রিসার্চ করতো, যতগুলো বিশ্ববিদ্যালয়, তার আগে কেন্দ্র করেছে যতগুলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, গত 5-6 মাস ধরে কোনো স্টাইপেন্ড পাচ্ছেন না। তাহলে মমতা চান, রাজ্য সরকার চায়, কেন্দ্র সরকার চায় নতুন কোনো গবেষণা না। এই জন্য আমি মহাশূন্য নীতি বললাম, আমি মহাকাশ গবেষণার কথা বললাম। আমি তো বলছি তোমাকে বাস্তবতা, কোনো মিডিয়া খবর আছে? ছেলেরা যারা পিজি হয়ে কলকাতায় থাকে, সে তাকে টাকা দিতে হয়, খাদ্য খরচ তো দিতে হয়। সবাই তো আর বাপের টাকা দিয়ে করছে না। আর যাদের বাপের টাকা ছিল তারা তো কানাডায় গিয়ে, অস্ট্রেলিয়া গিয়ে পড়তে পারে। সব কটা স্টাইপেন্ড স্কলারশিপ বিজেপি সরকার গত কয়েক বছর ধরে এসসি, এসটি এবং মাইনরিটিস যে কটা স্কলারশিপ ছিল সেগুলোকে ইরেগুলার করেছে। জেনারেল স্টাইপেন্ড বাড়িয়েছে, কিন্তু এই স্টাইপেন্ডগুলো বাড়ায়নি। তাহলে এই কথাগুলো তো বলতে হবে। আমি ডিএটিএ নাই বা বললাম, তাহলে তোমার যেগুলো অধিকার সেগুলো থেকে তোমাকে বঞ্চনা করা হচ্ছে। তারপরে তার মাকে বলা হচ্ছে তোমাকে আমি হাত খরচ দিয়ে দিচ্ছি। হাত খরচ বললাম, টিপস না বলে, তাই হাত খরচই তো। অথচ আমি যখন ক্লাস 4-এ পরীক্ষা দিয়েছিলাম, এখন এটা বললে আবার ভাষা নিয়ে চলে আসবে, ওরা বৃত্তি পরীক্ষা হতো আর ক্লাস 4-এ, আর জলপানি, আর যারা পেতো তাকে কিন্তু জলপানি বলতো। আমার তখন বৃত্তি কিন্তু চালু কথা আমাকে আমার মাস্টার সাহেব বলেছিলেন, আমি বাড়িতে গিয়ে বলেছিলাম আমাকে জলপানি দেবে বলেছে। এখন জল আর পানিকে আলাদা করা হচ্ছে। তো বাংলা ভাষার এটাই হচ্ছে বিউটি। জলবায়ু আছে, আবহাওয়া আছে, তাদের কেউ ধর্ম পরিবর্তন করতো না, কিন্তু এখন হচ্ছে ভাষার সঙ্গে সঙ্গে, উচ্চারণের সঙ্গে সঙ্গে ধর্ম পরিবর্তন করতে হবে। যাকে তো এইটা হচ্ছে ধর্মকে, জাতিকে, ভাষাকে, জনগোষ্ঠীকে নির্বাচনে আবেগ তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। রাম মন্দির, জগন্নাথ মন্দির, এটা তো আগে ছিল না। সিপিএমে তো নেই, ওদের রাম মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে, তোমার কী আছে? আমি শিক্ষা মন্দির, বিদ্যা মন্দির যাতে বেঁচে থাকে তার জন্য লড়াই করছি, আবেগ থাকছে না তার সঙ্গে। আর থার্ড হচ্ছে এই একটা ভয়, আতঙ্ক তৈরি করা হয়। তারপরে তোমাকে লিমিটেড গণতান্ত্রিক অধিকার দেওয়া হবে তুমি যদি আমার পন্থী হও, নাহলে তোমাকে দেওয়া হবে না। তুমি ভোট দিতে পারবে না, তুমি নমিনেশন জমা দিতে পারবে না, তুমি প্রার্থী হতে পারবে না, তুমি পোলিং এজেন্ট হয়ে ঢুকতে পারবে না। বাম আমলেও একই অভিযোগ ছিল। তাহলে মমতা ব্যানার্জি এমপি হলেন কী করে? সুব্রত মুখার্জি মেয়র হলো কী করে? তাহলে দীর্ঘদিন কংগ্রেস মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে এমপি হলো কী করে? অভিযুক্ত ছিল। মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছিলেন 94 সালে গিয়ে, এই ভোটার লিস্টে, বাংলার ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে। তারপরে সেই ভোটার লিস্টে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। 2005 সালে এই ভোটার লিস্ট কলকাতা নিয়ে গিয়ে ছুড়ে দিয়েছিলেন যে 2006 নির্বাচন করতে দেবো না। ছিলেন কেন ফেলেছিলেন? যে এটা 2004-এ তিনি হেরেছিলেন, একমাত্র এমপি ছিল উনি, তখন তিনি বলেছিলেন এটা ভোটার লিস্টটা জালিয়াতিতে ভরা। আমি এখনও বলছি ভুলে ভরা ভোটার লিস্ট আছে এবং সেটা শোধরাতে হবে। কার দায়িত্ব? রাজ্য সরকারের কর্মচারী, অফিসার এবং ইলেকশন কমিশন মিলে তো করে এটা, আমি তো করি না। এখন ভোটার লিস্ট যদি শোধরাতে হয় তাহলে কার দায়িত্ব? রাজ্য সরকার, কেন্দ্র সরকার? তুই বলছো না ভোটারদের দায়িত্ব, তুমি প্রমাণ করো তোমার বাপ মা এখানকার, তুমি এখানকার, তুমি বেঁচে আছো। অথচ যে মরে গেছে সে কিন্তু শ্মশানে, কবরস্থানে রেজিস্টার করেছে ডেথ সার্টিফিকেট নিয়ে গিয়ে। তাহলে সরকারের ডিজিটাল ইন্ডিয়ায় সরকারের কাছে আছে খাতায় নাম, একটা ডিপার্টমেন্টে আছে, ওই ডিপার্টমেন্টে আরেকটা খাতায় নাম নেবে। যেই মুহূর্তে সে মারা যাচ্ছে, সে রেশন কার্ড জমা দিচ্ছে, তার ভোটার লিস্টে তার নামটাকে থাকছে কেন? ডিজিটাল ইন্ডিয়া মানে তো তোমাকে তো যেমন মেইল মার্চ করে, তোমাকে তো এই ইনফরমেশনগুলো তো ইন্টিগ্রেট করতে পারো। এটা গভর্নমেন্ট করতে পারে, কিন্তু করবে না। গভর্নমেন্ট কী বললো? তোমার আধার কার্ড বানাও, তুমি নিজের ব্যাংকের খাতা খোলো, তারপরে তুমি ব্যাংকের খাতার সঙ্গে মোবাইলকে লিঙ্ক করো, তারপর তোমার প্যান কার্ডের সঙ্গে তুমি আধারকে লিঙ্ক করো, বলেন এসব? এখন বলছে ভোটার লিস্টের সঙ্গে তুমি এটাকে লিঙ্ক করো। অর্থাৎ সরকারের কাজ ছিল আমাদের হয়ে করা, মানুষের হয়ে করা, এখন হয়ে গেছে মানুষের কাজ হয়ে গেছে সরকারের হয়ে করা। আমাদের আলোচনা এবার শেষের দিকে, একটু অন্য প্রসঙ্গে আসার চেষ্টা করব। সেলিমদা, কতগুলো নাম বলবো, আপনার অনুভূতি বা বক্তব্য তাদের সম্পর্কে। জ্যোতি বসু। আমার কাছে জ্যোতি বসু প্রেরণার স্রোত। যেভাবে উনি তার জীবন পুরোপুরি উৎসর্গ করেছিলেন শ্রমজীবী মানুষের জন্য, এই রাজ্যের মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য,
ভূমিহীন মানুষের জন্য, এবং এ রাজ্যের স্বাধীনোত্তর সময়ে দেশভাগের পরে যারা এসছে উদ্বাস্তু তাদের পুনর্বাসন, এবং তার সঙ্গে ইস্ট এবং ওয়েস্ট দুটো তো আলাদা ধারা এসে মিশলো, এবং তাদের সেই মিশ্রণটা গড়ে তোলার পক্ষে একটা রোল প্লে করলেন, ভূমিকা পালন করলেন, যেটা আমাদের সম্প্রীতির জন্য দীর্ঘদিন, তারপরে সাম্প্রদায়িকতা বিরোধী, তার একটা যে সেকুলার যে তোমার গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চলতে পারে তার উদাহরণ তৈরি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ছিলেন অ্যাগ্রেসিভলি সেকুলার। আমরা যেমন বলি আজকের দিনে যে হচ্ছে সাম্প্রদায়িক, এ হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর উনি ছিলেন অ্যাগ্রেসিভলি ধর্মনিরপেক্ষ। তার বলা, কওয়া, লেখা, আলোচনা করা, নেতৃত্ব দেওয়া, প্রশাসন পরিচালনা করা, এর মধ্যে কোথাও কোনো মিসম্যাচ ছিল না। যেটা বিশ্বাস করতেন সেটাকে তিনি পার্সু করতেন। তার সঙ্গে তিনি নতুন প্রজন্মকে উৎসাহ দিতেন। আমি আজকের মোহাম্মদ সেলিম এর পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের একটা অবদান আছে, কেউ অস্বীকার করবে কী করে। 3, সংস্কৃতিবান, শিক্ষা, সংস্কৃতি, সিনেমা, মিউজিক, যা কিছু ভালো, সৃজনশীল, যা কিছু মানুষের সুকুমার বৃত্তিগুলোকে গড়ে তুলতে সাহায্য করে, চর্চা করতে সাহায্য করে, সেগুলো তিনি ছিলেন পৃষ্ঠপোষক। তিনি নিজে শুধু করতেন তা নয়, অন্যদেরকে উৎসাহিত করতেন। আর লাস্টলি বলছি, যেমন ধর্মনিরপেক্ষতার কথা বললাম অ্যাগ্রেসিভলি, সেরকম বলা হতো, এখনও বলি আমরা, করাপ্ট নন কারাপ্ট, মানে রাজনীতি হলেই বলতে হয় দুর্নীতিগ্রস্ত কি সে দুর্নীতি করে না, এই তো ভাগ করো তোমরা। বুদ্ধদেব ভট্টাচার্য যারা থার্ড ক্যাটাগরিতে ছিলেন, এটা তখন আমি বলেছি, তিনি যেদিন মুখ্যমন্ত্রী ছিলেন সেদিন আমি বলেছিলাম, ইনকারাপ্টেবল। কারাপ্ট আর নন কারাপ্ট নয়, বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন ইনকারাপ্টেবল, তাকে কেউ কারাপ্ট করতে পারবে না। এটা তার মৃত্যুর পরে আমি বলছি তা নয়। আমি টেলিভিশন চ্যানেলে লাইভ ডিসকাশনে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী পদে এসেছিলেন সেদিন আমি বলেছিলাম, জ্যোতি বসুর সঙ্গে তখন তুলনা করা হতো বুদ্ধদেব ভট্টাচার্যকে, আমি বলেছিলাম ইনকারাপ্টেবল। এবং আজকে আমি গর্বিত যে আমি যেরকমটা দেখেছিলাম, যেরকমটা বিশ্বাস করেছিলাম, সেখানে কোনো খাত ছিল না। অনিল বিশ্বাস সাংবাদিক, শিক্ষক। অনিলদা হচ্ছে খুব ধরে পরিকল্পনা করে ভেবে চিনতে, শুধু বলতেন তা নয়, শুধু লিখতেন তা নয়, সংগঠন পরিচালনা করতেন খুব গুছিয়ে। একজন এটাকে বলে স্কিমেটিক। সুভাষ চক্রবর্তী জননেতা, একেবারে সবাইকে নিয়ে উদাত্ত কণ্ঠে হই করে বড় করে ভাবতে পারতেন। তার মধ্যে সব গ্রামার যে মানতেন তার কোনো দরকার নেই, কিন্তু একটা বিশালত্ব ছিল তার ভাবনার মধ্যে, তার কর্মকাণ্ডের মধ্যে, তার হৃদয়ের মধ্যে। আমাদের আলোচনার শেষের দিকে একটা খুব আবেগী প্রশ্ন আর একটা অনুরোধ থাকবে। যখন আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম, এই আলিমুদ্দিন স্ট্রিটে যখন আমরা আসতাম, ভিড়ে ঠাসা চারিদিকে, আজকে ফাঁকা। তুমি লাইব্রেরিতে বসে আছো বলে এরকম মনে হচ্ছে, সকাল সকাল এসছো বলে। তুমি দুপুরবেলা এসো, দেখবে ভিড়ে ঠাসা। তুমি আসো কম, আমি দরকার দিচ্ছি তোমাকে, আমি চ্যালেঞ্জ করছি, এখন কয়েক ঘন্টা পরে তুমি এসো, দেখবে ভিড়ে ঠাসা। টাইমিং থাকে একটা অফিসের। অবশ্যই আগে যে ভিড় ছিল পার্টি অফিসগুলোতে, সেই ভিড় থাকবে না, কারণ একটা অংশ থাকে উমেদার, তাবেদার, শাসক দল হলে তাদের ভিড় থাকে, সে ভিড়টা ছেটে যাওয়া ভালো। যারা কর্মী, সক্রিয় নেতৃত্ব, যারা সংগঠন করছে, যারা কাজকর্ম করছে, আন্দোলন সংগ্রাম করছে, তাদের ভিড় দেখতে হয়। ভিড়টা দেখলে শুধু হয় না, ভিড়ের কোয়ালিটি দেখতে হয়। একেবারে শেষ অনুরোধ থাকবে, শুরুটা যেটা দিয়ে করেছিলাম, মেজাজি মোহাম্মদ সেলিম। মেজাজি মোহাম্মদ সেলিমের কাছ থেকে হয় রবীন্দ্রসঙ্গীত, যা আপনি খুব পছন্দ করেন, না হয় কবিতার আবৃত্তি। না দেখো, আসলে আমি গান শুনতে ভালোবাসি। সকাল আমার শুরু হয় গান শুনে, রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি গান শুনি। আমি শ্রোতা, আমি গায়ক নই। আর 2, কবিতা ছাত্রজীবনে আবৃত্তিও করতাম, পড়তামও, কিন্তু এখন সুকান্তর ভাষায় বলতে হয় পৃথিবী গদ্যময়। আমি 6 বছর 7 বছর আগে আমার রিংটোনে ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তারপরে হলো আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী। আর এখন হচ্ছে দে তুলে দে, পাল তুলে দে। ইঙ্গিত খুব স্পষ্ট। অনেক কিছু জানলাম সেলিমদা,
নানান বিষয়ে খোলসা করে উত্তর। আপনাকে তো বলার অপেক্ষাই রাখে না, আপনি তো অসাধারণ বাগ্মী। সেই জায়গায় আরও জানার চেষ্টা থাকবে, বিশেষ করে 2026 যত এগিয়ে আসবে তার জন্য অপেক্ষা করবে। আমরা কথা বললাম সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে, অনেক বিষয়ে জানলাম, অনেক বিষয় জানা হয়তো বাকি থেকে গেল। লক্ষ্য অবশ্যই 2026। যদিও রাজনৈতিক জীবন, বামপন্থী রাজনীতি, সিপিআইএম তারা তাদের মতাদর্শ নিয়ে ঠিক যে পথে চলছিলেন সে কথাই বারবার করে ফুটিয়ে তুললেন। আরও অনেক কথা বা উত্তরের অপেক্ষায় আমরা থাকলাম অবশ্যই করে। আর আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে। ভালো থাকবেন।